স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো কাছে মাথা নত করে নয়, 5 দশকে বাংলাদেশের যে অর্জন তা ধরে রেখেই এগিয়ে যাবে বাংলাদেশ। গণভবনে স্বাধীনতা পদক 2021 বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করায় এবছর 9 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ভূষিত করা হলো স্বাধীনতা পদকে। তবে করোনা বাস্তবতার কারণে এবারের আয়োজন ছিল সীমিত পর্যায়ে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর মুক্তিযোদ্ধারা নিজের পরিচয় দিতে ভয় পেত। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফিরিয়ে দিতে পেরেছে। মা বোনদের যারা দেশের স্বাধীনতা, আজকে এটুকু বলতে পারি, যেটা আমার সবসময় একটা প্রচেষ্টা ছিল যে আমরা স্বাধীন জাতি, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, কাজে আমরা সবসময় বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব, কারো কাছে হাত পেতে না, করুণা ভিক্ষা করে না। আজকে আমরা যতদূর এগোতে পেরেছি 50 বছর পূর্তিতে, আমি বলবো যে উন্নয়নশীল দেশ হিসেবে যে অর্জনটুকু আমরা করতে পেরেছি সেটুকু ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। মৃত্যু হত্যায় সরাসরি অংশ নিয়েছিল সাবেক এসপি বাবুলের বিশ্বস্ত সোর্স কিলার মুসা। খুনের পর থেকে 5 বছর ধরে উধাও মুসা। কৌতূহলী অনেকেরই প্রশ্ন, মুসা কি বেঁচে আছে? তাহলে পুলিশ খুঁজে পাচ্ছে না কেন? পিবিআই বলছে তাকে ধরতে নানা কৌশলে চেষ্টা চলছে। এদিকে মুসার স্ত্রী পান্না বলছে, মুসাকে 2016 সালের 22 জুন পুলিশ তার সামনে থেকেই তুলে নেয়ার পর আর কোনো খোঁজ পাননি। বিস্তারিত নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে। কামরুল ইসলাম মুসা পেশায় কাঠ ব্যবসায়ী, পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করত। জেএসি মোড়ে মৃত্যু হত্যার সিসিটিভি ফুটেজে বেশ তৎপর দেখা যায় মুসাকে। মুসার ভাই সাক্কু যখন মিতুকে কোপাচ্ছিল, তখন মিতুর ছেলেকে জাপটে ধরে আটকে রেখেছিল মুসা। মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে স্থান ত্যাগ করে সে। পিবিআই বলছে, মিতুকে সরাতে মুসার সঙ্গে 3 লাখ টাকার চুক্তি হয়। খুনের পরদিন বাবুলের নিকটাত্মীয় সাইফুলের মাধ্যমে মুসার কাছে তা পাঠান বাবুল। মুসার স্ত্রী পান্নার দাবি, মুসাকে তার সামনেই 2016 সালের 22 জুন গ্রেপ্তার করে পুলিশ কর্মকর্তা নেজামুদ্দিন ও মহিউদ্দিন সেলিম। তবে পুলিশ তা অস্বীকার করছে। নেজামুদ্দিন ওইখানে উপস্থিত ছিল। নেজামুদ্দিন আমার হাজবেন্ডকে হ্যান্ডকাপ করেছিল হাতে, উনি পিকআপে তুলছিল। ওই সময় তো আমি আইও না, এবং আমার পোস্টিং ছিল, কোনো ডিভিশন ছিল না, কোনো থানায় হচ্ছিল না। পিবিআই বলছে, মুসাকে পেলে হত্যার আগে পরে সবই বেরিয়ে আসবে। বাবুল আক্তারি যেখানে বাদী থেকে আসামি, সেখানে মুসা জীবিত থাকলে ধরা পড়বেই বলছেন আইনজীবীরা। আসলে দীর্ঘ 4 বছর 1 মাস 11 মাস তো অতিবাহিত হয়েছে। আমরা তাকেও অ্যারেস্ট করার চেষ্টা করছি। আরও যারা এজাহার নামীয় আসামি আছে, আরও 2-3 জন পলাতক আছে, আমরা তাদেরকেও ধরার চেষ্টা করছি। 4 জন তো অলরেডি জেল হাজতে আছেন। বাবুল আক্তার সাহেবকে যেখানে গ্রেপ্তার করেছেন, মুসাকে গ্রেপ্তার করতে তো বাধা আছে বলে মনে হয় না। যদি সে সম্পৃক্ত থাকে তাকে গ্রেপ্তার করবে। মৃত্যু হত্যায় অস্ত্র সরবরাহকারী ভোলা সহ আরো 3 আসামি এখনো পলাতক। বাবুল সহ গ্রেপ্তার আছে 5 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। গেল কয়েকদিনের মতো আজও প্রধান 2 ফেরিঘাটে রাজধানীমুখী মানুষের স্রোত অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই প্রতিটি ফেরিতেই গাদাগাদি করে পারাপার হচ্ছেন মানুষ। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রাক, মাইক্রোবাস, পণ্য পরিবহনের গাড়িতে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে শফিকুল ইসলাম শামীম এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আমরা প্রথমেই চলে যাচ্ছি শফিকুল ইসলাম শামীমের কাছে। শামীম, ঘাটের আজকের কি অবস্থা দেখছেন? কতটুকু ভিড় বেড়েছে? ধন্যবাদ তাবাসসুম। আপনি যেমন জানাচ্ছেন, এখনো কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাধারণ মানুষ ঢাকামুখী হচ্ছে। তো আমি এখন এই দৌলতদিয়া ঘাটের চিত্রটি একটু দেখাতে চাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে সকাল থেকে কিন্তু যাত্রীদের ঢাকামুখী একটি চাপ ছিল, যে চাপটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরও বৃদ্ধি পাচ্ছে। তো আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু ঢাকা ঈদের শেষে, ঈদের ছুটি কাটিয়ে কিন্তু গত কয়েকদিন যাবৎ কিন্তু ঢাকামুখী যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল। তবে গত 2 দিন যাবৎ যাত্রীদের একটু চাপটা কম থাকলেও পারে
পরেও কিন্তু এখনো পর্যন্ত দৌলতদিয়া ঘাটে যাত্রীদের প্রচন্ড চাপ আছে ঢাকামুখী। আজ কিন্তু সকালে যে চাপটি দেখেছি আমরা তার চেয়ে কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে। তবে যাত্রীদের কিন্তু অভিযোগ রাস্তায় এর দুর্ভোগটা কিন্তু বেশি। রাস্তায় গণপরিবহন না থাকার কারণে যাত্রীদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ কিলোমিটার কিন্তু তাদের পায়ে হেঁটে এবং ছোট ছোট যানবাহনে কিন্তু তাদেরকে একাধিকবার গাড়ি পরিবর্তন করেই কিন্তু তাদের দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হচ্ছে। তো আমি একটি বিষয়ে অনেক যাত্রী বলছে যে এ সময় কিন্তু গণপরিবহন না থাকার কারণেই কিন্তু যে সকল ছোট ছোট যানবাহনে আসছেন তারা পরিবার প্রয়োজন নিয়ে সে সকল যানবাহনে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে তারা পারে নাই, গাদাগাদি করেই কিন্তু তাদের দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হচ্ছে। তো আরও একটি অভিযোগ তারা বলেন যে অতিরিক্ত টাকা ব্যয় করেই কিন্তু দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হচ্ছে। এ থেকে গণপরিবহন থাকলে যে এই দুর্ভোগটি তাদের কিন্তু পোহাতে হতো না। তো এই সকল দুর্ভোগ করে কিন্তু তারা নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসছে যাত্রী। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কিন্তু সার্বক্ষণিক যাত্রীদের সহজে পারাপার করার জন্য ছোট বড় 15টি ফেরি গত কয়েকদিন যাবত চলাচল করছে, যে কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে এসে যাত্রীদের নদী পারাপার হওয়ার জন্য তেমন নদী অপেক্ষা করতে হয় না। তবে গাদাগাদি করেই কিন্তু তাদেরকে ফেরি পারাপার হতে হচ্ছে। তো এই আবার এদিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি পারাপার হয়ে কিন্তু তাদেরকে পাটুরি ঘাটে গিয়ে ঢাকায় কিন্তু ছোট ছোট যানবাহনের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এই নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে কিন্তু গত কয়েকদিন যাবৎ ঈদের শেষেই কিন্তু তারা ঘর থেকে কিন্তু জীবনের তাগিদে বা প্রয়োজনের তাগিদেই কিন্তু তারা কর্মমুখী হচ্ছে। এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী সাভার থেকে নাজমুলের কাছে। নাজমুল, শফিক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সেখান থেকে জানাচ্ছিলেন পাটুরিয়া ঘাটের সর্বশেষ খবর। এবং আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে কিন্তু আপনি দেখছেন যে যারা আরিচা থেকে বা পাটুরিয়া থেকে যারা গাড়িতে আসছে তারা কিন্তু বারুইপাড়া কিন্তু এসে পায়ে হেঁটে নামছে। এরপর পরে কিন্তু তারা সেখান থেকে আসার পরে কিন্তু আবার তারা বাসে উঠছে এবং বাসে উঠে কিন্তু তারা যে তাদের কর্মস্থলে অথবা তাদের যে বাসা সেখানে তারা যাচ্ছে। এবং আপনি দেখছেন যে আমরা একটু ছবি দেখানোর চেষ্টা করছি, বাসগুলোতে কিন্তু তারা এখন চলছে এবং যাতায়াত করছে এবং অপেক্ষায় আসলে তারা রয়েছে যে পরিবহন সংকটের কারণে নির্দিষ্ট সময়ে আসলে তারা সেখানে যেতে পারছে না এবং নানান সমস্যা হচ্ছে। এবং সড়কে কিন্তু আপনার অনেক পণ্যবাহী ট্রাক বা মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়ি রয়েছে, কিন্তু এখন তো দূরপাল্লা পরিবহন বন্ধর কারণে মূলত আসলে তারা সেখানে যাচ্ছে পায়ে হেঁটে। তারপরে তারা ভেঙে কিন্তু বাসে এবং লোকাল যে বাসগুলি ডিস্ট্রিক্ট মানে যে জেলাগুলোতে চলে সেই জেলার যে বাস সেখানে তারা আসলে চলছে এবং সামাজিক দূরত্ব না মেনে কিন্তু আসলে চলাচল করছে। এবং বাসে ভিতরে যে তাদের ভিতরে যে করোনার যে প্রাদুর্ভাব সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত তারা আসলে ঠেকাইতে পারছে না। এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে পণ্যবাহী যেসব ট্রাক রয়েছে এবং মহাসড়কগুলোতে আসলে কিন্তু এখন যানজট রয়েছে প্রচুর এবং যানজটে কিন্তু নাকাল। এখন প্রত্যেকটা সড়কেই কিন্তু এখন ঘরে থেকে বের হয়ে তারা ঢাকার উদ্দেশ্যে মানুষ কিন্তু আসতে শুরু করেছে এবং যেই অর্থাৎ এখন হয়তো বেলা বাড়ার পরে হয়তো বিকালবেলার দিকে আরও বেশি বাড়তি চাপ থাকতে পারে এই মুহূর্তে। তবে পরিবহনগুলি আপনি দেখছেন যে প্রচুর বাস রয়েছে, কিন্তু সেখানে কিন্তু যে পরিমাণ যাত্রী রয়েছে সেখানে কিন্তু অনেক সংকটে আসলে ভুগছে এখানকার লোকজন। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। তাবাসসুম। নাজমুল হুদা এবং সেই সাথে শফিকুল ইসলাম শামীম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকামুখী মানুষের ভিড় কতটুকু এবং কতটুকু ভোগান্তিতে পড়তে হচ্ছে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। করোনার সংক্রমণ রোধে গেল 14 এপ্রিল থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। এ কারণে 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। এ অবস্থায় বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বরিশালের নৌযান শ্রমিকরা।
জীবন জীবিকার তাগিদে স্বাস্থ্যবিধি মেনে নৌযান চালুর দাবি জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির নেতারা। শাহিন সুমনের তোলা ছবিতে রাহাত খানের তথ্যে ডেস্ক রিপোর্ট। এই চিত্র বরিশাল নদী বন্দরের। গেল 1 মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় এভাবেই নোঙর করে রাখা হয়েছে যাত্রীবাহী লঞ্চগুলো। ঘাটে নোঙর করা লঞ্চগুলো পাহারা দেওয়ার জন্য 2-4 জন কর্মচারী থাকলেও অন্যদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা আছেন তারাও পাচ্ছেন না বেতন ভাতা। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছেন নৌযান শ্রমিকরা। প্রায় 8 জন 9 জন স্টাফ সব ছুটি দিয়ে একজন রাখছে, সেই একজন লোকেরও খোরাই টাকা দেনা, বেতন টাকা দেনা। লকডাউন দিছে আমাদের সুবিধার্থে, কিন্তু এখন সুবিধার্থে পালন করতে গিয়ে তো আমাদের পেটে এখন ভাত যাচ্ছে না। কোনোদিন খেয়ে থাকি, কোনোদিন না খেয়ে থাকি। শুধু নৌযান শ্রমিকরাই নয়, বিপদে পড়েছেন ছোট লঞ্চ মালিকরাও। জীবন জীবিকার তাগিদে বিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যারা ছোট ছোট মালিক আছে তারাও কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। আমি মনে করি যে আসলে এই লঞ্চ চলাচলটা সরকারের উচিত যে এটা চলাচল খুলে দেওয়া, যে জাহাজগুলো যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে স্বাস্থ্যবিধি মেনে, এই হলো আমাদের জোর দাবি। এদিকে লঞ্চ মালিক শ্রমিকদের দাবির বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা অনুরোধ করেছি যেন স্বাস্থ্যবিধি মেনে যদি তারা চলতে পারে, আমরা বলেছি শর্ত সাপেক্ষে এটি আমরা লঞ্চ চালু করতে পারি কিনা। তো সরকার এটি বিবেচনাধীন রয়েছে। বরিশাল ঢাকা রুট সহ সারা দেশের 700 যাত্রীবাহী নৌযান রয়েছে। এতে কাজ করছে অন্তত 20,000 নৌযান শ্রমিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কা লেগে 3 জন মারা গেছেন। সকাল 5:45টায় উপজেলার আমতলীতে এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটিতে চালক সহ 6 জন ছিলেন বলে জানায় পুলিশ। নিহত 3 জনের মধ্যে কেবল চালকের পরিচয়ই জানা গেছে। পুলিশ বলছে, সিলেটে রওনা হওয়া প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে আমতলী এলাকা দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ও 1 জন যাত্রী মারা যান। স্থানীয়রা বাকিদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথেই আরও 1 জন মারা যান। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে। তথ্য বলছে, নিম্নমানের আমদানি করা বিটুমিন ব্যবহারের ফলে গত 5 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা সড়ক মহাসড়কে সংস্কার ব্যয় হিসেবে গচ্চা দিতে হয়েছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে একদিকে যেমন সড়কের আয়ুষ্কাল কমেছে, অন্যদিকে বেড়েছে জনভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন, এই সমস্যার মূল কারণ সড়ক নির্মাণের মূল উপাদান বিটুমিনেই ভেজাল ও মানহীনতা। সমাধান হিসেবে বিশ্লেষকরা বলছেন, সংস্কার ব্যয় কমানোর একমাত্র উপায় ভালো মানের বিটুমিন ব্যবহার এবং নির্মাণ কাজে বাড়তি নজরদারি। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন। দেখে কি মনে হয় মাত্র 6 মাস আগেই এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে? সরেজমিন অনুসন্ধান আর ছবি বলছে, প্রায় লক্ষাধিক মানুষের ব্যবহারের জন্য তৈরি রাস্তাটি এখন মানুষের ভোগান্তির কারণ। কিন্তু কথা ছিল রাস্তা হবে দীর্ঘায়ু। খুব নিম্নমানের রাস্তা হয়েছে, রাস্তাতে চলাফেরাই করা যায় না। ভ্যানের মধ্যে যাত্রী উঠতেছে না, আস্তে যে ভাঙ্গাচুরা মধ্যে জাকিয়ে ভ্যানে যাত্রী ওঠে না। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এরকম রাস্তা আছে, যেগুলো নির্মাণ ব্যয়ের তুলনায় সংস্কার ব্যয় বেশি হয়েছে। খোদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে 29,442 কোটি টাকা। এর আগের বছরও এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল 29,274 কোটি টাকা। এভাবে গেল 5 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 5 বছরে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এর মধ্যে হয়তোবা অ্যাটলিস্ট 10% এইখানে প্রায়, সেটাও প্রায় 15,000 কোটি টাকা। এবং এই কোভিডের এই দুঃসময়ে, অর্থনৈতিক দুঃসময়ে সরকারি ব্যয়ের উপর প্রচণ্ড চাপে 15,000 কোটি টাকাও কিন্তু একটা বিশাল রিলিফের ব্যাপার হবে। প্রশ্ন হলো, রাস্তা কেন এত দ্রুত ভাঙে আর কেন বাড়ে সংস্কার ব্যয়? বিশ্লেষকরা বলছেন, রাস্তায় ব্যবহার করা পাথরকে শক্ত করে আঁকড়ে রাখে বিটুমিন বা পিচ। মূলত সেটার মানহীনতা আর ব্যবহারের অপকৌশলী দায়ী এই বিপুল সংস্কার ব্যয়ের জন্য। নিম্নমানের বিটুমিন প্রথমত আসে লাভ বাড়ানোর জন্য, তার হয়তো বিভিন্ন রকম ভেজাল দ্রব্য সামগ্রী
বাংলাদেশে বসেও মিশাতে পারেন, বিদেশেও যারা এক্সপোর্টার আছেন তারাও অনেক সময় এই ধরনের অসাধু উপায়ে সাহায্য নেন। কিন্তু মেইনটেনেন্সে চিন্তা করেন, একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু বরাদ্দটা মেইনটেনেন্সের জন্য রাখতে হচ্ছে, কিন্তু তারপর মেইনটেনেন্সের বরাদ্দ রাখার পর আপনার রাস্তায় যারা চলেন তারা জানেন যে এটা আমাদের যথেষ্ট পরিমাণ নয়। একটা খোলা আকাশের নিচে ড্রামগুলো কেটে এখানে তার নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু গুড টেকনোলজি না। অস্বাভাবিক উপায় শক্ত করা যে বিটুমিনটা, এটা প্রথমত স্ট্যান্ডার্ডে পাশ করে যায়, কিন্তু যখন রাস্তায় ব্যবহার করা হয় তখন এটার যে ত্রুটিগুলো সেগুলো ধরা পড়ে যায়। সংস্কার ব্যয়েরই বাড়তি টাকা বাঁচানোর একমাত্র কৌশল ভালো মানের কাঁচামালে সড়ক নির্মাণ, বলছেন এই অর্থনীতিবিদ। এই অপচয়ের একটা বড় জায়গা হলো যে সরকারের যে প্রকল্পে যে রাস্তাগুলো বানানো হয় বা মেনটেন করা হয়, সেখানে যে ধরনের মেটেরিয়ালস ইউজ হয়, যেমন বিটুমিন বা অন্যান্য, সেইখানে প্রচুর অনিয়মের অভিযোগ আছে। সেটার মান নিয়েও অভিযোগ আছে, সেগুলোর ব্যবহার নিয়েও যে সঠিক মাত্রায় ব্যবহারটা হয় নাকি, যার উপর রাস্তার লংজিভিটি বা সাস্টেনেবিলিটি নির্ভর করে, সেটা নিয়েও অভিযোগ আছে। সড়ক খাতে যে আমাদের অতিরিক্ত ব্যয় হচ্ছে, সেখান থেকেই হয়তো একটা বেশ বড় অঙ্কের টাকা আমরা বের করে এনে অর্থনীতিকে চাঙ্গা করতে স্টিমুলাস বা প্রণোদনা, সেই জায়গাগুলোয় আমরা ব্যয় করতে পারব। বিশ্লেষকদের অভিমত, সড়ক নির্মাণে আমদানি করা নিম্নমানের বিটুমিন ব্যবহার থামানো গেলে রাস্তার যেমন আয়ুষ্কাল বাড়বে, সেই সঙ্গে বাঁচবে সরকারের হাজার কোটি টাকার সংস্কার ব্যয়, একই সাথে কমবে মানুষের ভোগান্তি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ব্যবসা বাণিজ্যের প্রসারে ভ্যাট ট্যাক্স আদায়ের অসুবিধা দূর করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। পাশাপাশি স্থানীয় শিল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ করার পরামর্শ তার। সত্যিকারের ব্যবসায়ীদের কাছে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। বলেন, দেশ থেকে বিদেশি কর্মীরা যে অর্থ নিয়ে যাচ্ছে তা ফেরাতে দক্ষ জনবল তৈরি করতে চান তারা। সাক্ষাৎকারটি নিয়েছেন সুলতান আহমেদ। করোনা মহামারীতে ভালো নেই ছোট ব্যবসায়ীরা, তার উপর কর ও ভ্যাট নিয়ে রয়েছে নানা অসন্তোষ। সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্যবসায়ী ক্ষোভে ব্যবসা ছেড়ে দেওয়ার কথাও বলেছেন বিভিন্ন সময়ে। একদিকে মহামারী, অন্যদিকে ব্যবসায়ীদের টিকিয়ে রাখা, এমন এক বাস্তবতায় দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সংগঠনটির সাবেক সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। নিউজ 24 এর কাছে জানালেন, সারা দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তার বিকল্প নেই। ক্ষুদ্র যারা রিয়েলি এফেক্টেড হয়েছেন তাদের কাছে কিভাবে টাকাটা বা প্রণোদনাটা পৌঁছানো যায়, আমরা যদি ব্যাংকগুলির সাথে কাজ করতে পারি, ট্রাইপার্টি একটা অ্যারেঞ্জমেন্ট করে, তাইলে আমার অ্যাসোসিয়েশনগুলি বা আমার চেম্বারগুলি জানে যে তার এলাকায় রিয়েল ব্যবসায়ীকে। আসছে বাজেটে রপ্তানি খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশীয় শিল্পকে বাঁচানোর পরামর্শ তার। বলেন, যারা নিয়মিত কর দেন সেসব ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ না দিয়ে নতুন করদাতা তৈরি করতে হবে। এজন্য বাজেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে ধরারও পরামর্শ তার। খামাগাট 40% গ্রোথ দিয়ে ট্যাক্স বাড়ায় ব্যবসায়ীদের উপরে চাপ দেওয়ার তো দরকার নাই, বরং আমরা 20% যদি গ্রোথ ধরে যদি আমরা বাজেট করি, তাইলে কিন্তু আপনার উপরে বাড়তি চাপটা কম আসে। আগের বোর্ডের আলোচিত এফবিসিসিআই ব্যাংক কিংবা বিশ্ববিদ্যালয় তৈরিতে সায় নেই তার, বরং সত্যিকারের ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা বাড়াতে কাজ করতে চান তিনি। এফবিসিসিআই তো নন প্রফিটেবল অর্গানাইজেশন, কিন্তু রিসার্চ বেসড একটা ইনস্টিটিউট হওয়া উচিত, যেখানে সারা বাংলাদেশে বিজনেসের কি অবস্থা, স্ট্যাটিক্সগুলি, সরকারের স্ট্যাটিক্সগুলি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সেক্টরাল অনেক প্রবলেম আছে, এগুলি আইডেন্টিফাই করা। বলেন, প্রতি বছর পোশাক সহ অন্যান্য খাত থেকে প্রায় $10 বিলিয়ন বিদেশি কর্মীরা নিয়ে যাচ্ছে। দক্ষ জনবল তৈরি করে এই অর্থ দেশেই রাখতে চান এফবিসিসিআই এর নতুন সভাপতি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে পূর্ববর্তী দিনের চেয়ে আরও কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় 6,60,000-এর বেশি আক্রান্ত ও 13,185 জনের প্রাণহানি হয়েছে। সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে ভারত সহ ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশে। এদিকে ইউরোপের বাইরের পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট।
করোনা সংক্রমণে লাগাম টানতে পারছে না মোদি প্রশাসন। একদিনে আবারও ভারতে আক্রান্ত হয়েছে 2,76,000-এর বেশি করোনা রোগী। প্রাণহানি হয়েছে 3,08,000 এমন পরিস্থিতিতে গেল 6 সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে প্রতিদিন দেয়া ভ্যাকসিনের ডোজগুলো। নিজেদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেই বলে দাবি করছে দেশটির অনেক রাজ্য। ব্রাজিলেও বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে ৭৯,০০০-এর বেশি আক্রান্ত ও ২৪০০ মৃত্যু হয়েছে দেশটিতে। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৭৪৫ জনের প্রাণহানির রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে একদিনে ২৮,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ৬ শতাধিক। এদিকে ব্রিটিশ উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ভ্যান ট্যাম বুধবার জানিয়েছেন, ভারতের করোনা ভ্যারিয়েন্টটি অন্যান্য স্ট্রেন থেকে তুলনামূলকভাবে কতটা সংক্রমণযোগ্য তা আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞানীরা জানতে পারবেন বলে আশাবাদী তিনি। গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে ইউএর বাইরের পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার শিথিলের ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ। আগামী সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে নতুন আরেকটি তালিকা করা হবে বলে জানিয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24। সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে সচিবালয়ে কথা বলছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটি হচ্ছে এখানে যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি হয়, তা আমি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। তাদের বক্তব্য হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি নয়, বরং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করার জন্য তারা অনুরোধ করেছেন, দাবি দিয়েছেন। আমি এটি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। এবং একই সাথে আপনারা জানেন যে গতকাল আমি বিস্তারিত বক্তব্য দিয়েছি, সেখানে সব কথাগুলোই ছিল, সুতরাং আবার নতুন করে একই কথা বলার প্রয়োজন নেই। সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায় বিচার পান এবং কারা হেফাজতে যাতে তিনি যথাযথ সম্মান পান, সেটি করার জন্য আমি প্রথম থেকেই চেষ্টা করে এসেছি এবং আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে। এবং তবে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, বিষয়টাকে ইমোশনালি না দেখে বিষয়টাকে বাস্তবতার নিরিখে বিচার করার জন্যে। আপনি সবাই যে কোনো সময় ভুল করতে পারি, মানুষ মাত্রই ভুল করে, তো এটি আমি প্রতিনিয়ত ভুল করি, আমরা সবাই করি। সুতরাং একজন রোজিনা ইসলামও ভুল করতে পারে, সেটি কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সেটিও মাথায় রাখতে হবে। তবে তিনি যাতে ন্যায় বিচার পান সেটি আমরা চেষ্টা করছি। আমার সংসদ তো আপনাদের সাথে, আমি আপনাদেরই মন্ত্রী, আপনাদের মানুষ, সুতরাং আপনাদের দাবি দেওয়াগুলো অত্যন্ত সহানুভূতির সাথে দেখে যতটুকু করা সম্ভব সেটি করার সর্বোচ্চ প্রচেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। ধন্যবাদ। সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে সচিবালয়ে কথা বলছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দর্শক, আমরা সরাসরি ছিলাম সেখানে। সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের উপর শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি এই শুনানি হওয়ার কথা। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে হস্তান্তর করা হয়েছে। কি ঘটেছিল 6 ঘন্টায় তা খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করেছে গোয়েন্দা পুলিশ। ডিবিডিসি HM আজিমুল হক সাংবাদিকদের জানিয়েছেন, সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্ত নিজস্ব গতিতেই চলবে, এক্ষেত্রে চাপের কোনো বিষয় নেই। এদিকে দ্রুত রোজিনার নিঃশর্ত মুক্তি চেয়েছে নোয়াব ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্যদিকে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন। তো হচ্ছে যে একটা বিষয়কে অন্যান্য ফ্যাক্ট ইস্যুকে অন্যান্য ফ্যাক্ট দ্বারা প্রুফ অথবা ডিসপ্রুভ করা, আমরা সেটাই করব। এখানে কোনো চাপের কোনো বিষয় নেই। মামলা তদন্তের গতিতে চলবে। ফ্যাক্ট ইস্যুতে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ আছে সেগুলো আমরা অন্যান্য ফ্যাক্ট দ্বারা প্রুফ অথবা ডিসপ্রুভ করার চেষ্টা করব। এবারে রাজধানীর জনদুর্ভোগের খবর জানাতে আগারগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব।
বিপ্লব, রাজধানীর প্রায় প্রতিটি এলাকায় খোঁড়াখুড়ি বা উন্নয়নের কাজ চলতেই থাকে। আগারগাঁয়ের কি অবস্থা? সড়কের ভোগান্তি নিয়ে কি ধরনের অভিযোগ করছেন স্থানীয় এবং পথচারীরা? তাবাসসুম, আপনি ঠিকই বলেছেন যে রাজধানীতে ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটা এলাকাতেই কিন্তু অনেক জায়গাতে কিন্তু যে উন্নয়ন কাজ, সেই উন্নয়ন কাজে খোঁড়াখুড়ি তো রয়েছে। আবার অনেক জায়গাতে আসলে যে রাস্তা ভাঙাচুরা এবং রাস্তার যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই অবস্থা দিয়ে কিন্তু চলছে। দেখা যাচ্ছে বর্ষা ছাড়াও কিন্তু অনেক সড়ক রয়েছে, যেসব সড়কে সবসময় কিন্তু পানি থাকে রাস্তার উপরে। এবং এই আগারগাঁয়ে যে এলাকা রয়েছে, এই জায়গাতে আপনি দেখছেন এই জাতীয় বিজ্ঞান জাদুঘরের সামনের যে রাস্তাটি রয়েছে সেটি, এবং এই এলাকার সম্পর্কে যদি বলি, এটি জনগুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে অনেকগুলো সরকারি আবাসন রয়েছে, এখানে অনেকগুলো সরকারি অফিস রয়েছে, কিন্তু এই রাস্তাটি কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে অবহেলিতভাবে পড়ে রয়েছে। আসলে এটার সংস্কার ব্যাপারে কিন্তু বারবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হবে বলা হলো, কিন্তু এই কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারপরও কিছুক্ষণ আগে আমি কিন্তু এটি নিয়ে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। সিটি কর্পোরেশন থেকে তারা বলছে রাস্তাটি টেন্ডার হয়ে গিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে তারা কাজ ধরবে। এই তথ্যটি কিন্তু তাবাসসুম আমি কিন্তু আর গত 4 মাস আগেও কিন্তু একবার তারা দিয়েছিল যে তাদের টেন্ডার হয়ে গিয়েছে, তারা কাজ ধরবে। কিন্তু এই যে কাজ টেন্ডার হওয়া এবং কাজ ধরাধরির মধ্যেই কিন্তু আসলে এই অবস্থায় চলছে। এবং এই রাস্তাটি ব্যবহার করতে যে প্রতিদিন কত মানুষ কত ভোগান্তিতে পড়ে, আসলে আপনি দেখলে বুঝতে পারছেন, বা আসলে যারা এই রাস্তাটি ব্যবহার করছে তারা আসলে এই রাস্তাটি নিয়ে কতটুকু দুর্ভোগে রয়েছে, কতটুকু কষ্টে রয়েছে, সেটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এবং স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি, ওনার সাথে আমি যতটুকু জানতে পেরেছি, উনিও বলছে যে এই কাজটি তারা ধরবেন, কিন্তু এই ধরার মধ্যেই কিন্তু আসলে এই মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু শেষ হচ্ছে না। তো এই ছিল আমার কাছ থেকে আগারগাঁ থেকে সব শেষ। তাবাসসুম। বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর জনদুর্ভোগের কথা জানাতে আগারগাঁও এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। দর্শক, পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে প্রেস ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিরাকল ইউ হ্যাভ, তোমরা দেশে কোভিড তোমরা কন্ট্রোল করে ফেলেছো, হোয়াট মিরাকল ইউ হ্যাভ। তো তারা বললো যে ভ্যাকসিনেশন, এটা ইট হেল্প দেম আউট। এনিওয়ে, বলেন আপনাদের কি? আপনি তো আপনার ইউএস কাউন্টারপার্টকে ভ্যাকসিনের জন্য চিঠি লিখেছেন যে আমাদের জরুরি কিছু ভ্যাকসিন দেওয়া, এটা কি কোনো জবাব এসেছে? কালকে আমি শুনলাম যে গতকালকে আমি সন্ধ্যার পরে একটা মেসেজ পাবো, হ্যাঁ, and I was hoping to have a positive message. মেসেজ যখন আসবে আমাকে বলা হলো যে আজকে আপনি সন্ধ্যার পরে পেয়ে যাবেন একটা মেসেজ। পাইনি। I was hoping for it. আমরা ইউএসএতে প্রথম যখন শুনলাম যে তাদের কিছু অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন 60 মিলিয়নের মতো আছে, ইমিডিয়েটলি উই অ্যাপ্রুভ দেম যে আমাদের ভ্যাকসিন দেওয়ার জন্যে। এবং ওখানে যত যাদের কন্ট্যাক্ট করতে সবাইকে আমরা কন্ট্যাক্ট করেছি। পরবর্তীতে আমরা আনঅফিশিয়ালি শুনলাম এইটা যে আমরা ইজ নট ইন দি প্রায়োরিটি লিস্ট। তো কারণটা হচ্ছে যে আমাদের দেশে এই কোভিডের মৃত্যু সংখ্যা খুব কম, মাত্র 12,000। ওরা প্রায়োরিটি লিস্ট করতেছে মৃত্যু সংখ্যা দেখে। ইন্ডিয়া, ব্রাজিল, স্পেন, এইদিকে ইন্দোনেশিয়া এবং লিস্ট করেছে, আমরা অনেক নিচে। হ্যাঁ, মৃত্যু বাড়লে তারা আমরা প্রায়োরিটিতে। সো এটা আই ডিডন্ট লাইক দি আইডিয়া যে তোমরা, আমরা বললাম যে না, আমরা খুব কষ্টে আছি, কারণ আমরা অ্যাস্ট্রাজেনেকা শুরু করেছিলাম, ইন্ডিয়া আমাদের দিয়ে সাপ্লাই করার কথা, কিন্তু ইন্ডিয়া ফেল করে। সেই কারণে আমাদের 1.5 লক্ষের অধিক লোক ফার্স্ট ডোজ নিয়েছে, সেকেন্ড ডোজ নেয় নাই। তো তোমরা যেহেতু আছে, অ্যাটলিস্ট এই 2 মিলিয়ন দাও ইমিডিয়েটলি। ইটস এন এমার্জেন্সি ইস্যু, কারণ তারা সেকেন্ড ডোজটা নিতে হবে। তো যেহেতু যখন শুনলাম যে তারা আমরা প্রায়োরিটি লিস্ট না, বিকজ দে ডোন্ট থিঙ্ক ইটস এ ক্রাইসিস ইন বাংলাদেশ, তখন আমরা আমেরিকান বাংলাদেশি নাগরিকদেরও লাগালাম
এবং তারাও রিকোয়েস্ট করেছে, আপনার শুনে খুশি হবেন, আমাদের আফগানে প্রায় 1500 প্রফেশনালস, ডাক্তার, আপনার প্রফেসরস, ইঞ্জিনিয়ার্স এরা একটা পিটিশন করেছেন হোয়াইট হাউসে, এবং we came to know that that petition has been placed before President. আশা করতেছি সেই জন্য এনি মিনিট আমাদের, আর এমনিতে আমরা বলছি যে মিনিমাম তোমরা আমাদের এই 2 লক্ষ, আমার 16 লক্ষের মতো লাগবে, আর কিছু এদিক ওদিক নষ্ট হতে পারে, এইটা ইমিডিয়েটলি দাও। এখনো আমি এভরিডে আই এম হোপিং ইট উইল কাম, তাহলে আমাদের একটা সমস্যাটা দূর হবে। শুধু ইউএস না, আমরা অন্যদিকেও চেষ্টা করতেছি। আমরা ব্রিটিশদেরও বলেছি যে তোমরা কিছু অ্যাস্ট্রাজেনেকা দাও। ব্রিটিশ আমাদের অনেক দিনে খালি বসাই রেখেছে, এই বলবে এই করে বলে না। শেষ পর্যন্ত লর্ড আহমেদ সাহেব জানিয়েছেন যে আপনারা প্রাইভেট কোম্পানিগুলো প্রাইভেট বেসিসে আপনারা চেষ্টা করতে পারেন, সেইখানে হচ্ছে বাট ওই জন্য দর্শক, টিকা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই পর্যায়ে নিচ্ছে আর একটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাষ্ট্রীয় বাজেটের একটি বড় অংশ আমদানি রপ্তানি খাত থেকে আসে। সেই বড় অংশের অন্যতম অংশীদার যশোরের বেনাপোল স্থলবন্দর। ভারতের সঙ্গে বাণিজ্যের অর্ধেকের বেশি এই স্থলবন্দর দিয়ে হয়। তবুও সুবিধা বাড়েনি সেখানে। অবকাঠামো কিংবা জনবল সব দিক থেকেই আছে আক্ষেপ। এসব কারণে বাণিজ্যিক কার্যক্রম অনেকটাই ব্যাহত। এজন্য আসছে বাজেটে বাণিজ্য বান্ধব ভালো একটি বরাদ্দ চান বন্দর সংশ্লিষ্টরা। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারতের বড় শহর কলকাতার সঙ্গে বেনাপোল স্থলবন্দরের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। ভৌগোলিক অবস্থানের কারণে বেনাপোল বন্দর দুই দেশের ব্যবসায়ীদের কাছেই গুরুত্বপূর্ণ। স্থলবন্দরগুলোর মধ্যে বেনাপোল থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আয় করে সরকার। তবে লক্ষ্যমাত্রা অর্জনে প্রতি বছরই বিপুল ঘাটতি থেকে যায়। 2017-18 অর্থ বছরে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয় 179 কোটি টাকার বেশি। 2018-19 অর্থ বছরে ঘাটতি হয় 1346 কোটি টাকা। এর পরের অর্থ বছরে ঘাটতির পরিমাণ দাঁড়ায় 3392 কোটি টাকা। 2020-21 অর্থ বছরের প্রথম 5 মাসে ঘাটতি হয় 999 কোটি টাকার বেশি। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, বেনাপোলে অবকাঠামোগত সুযোগ সুবিধা পর্যাপ্ত না থাকায় রাজস্ব ঘাটতির পরিমাণ বেশি। এখনো আমদানি করা পণ্য খোলা আকাশের নিচে রাখতে হয়। রয়েছে ক্রেন ও যানজট সমস্যাও। খোলা আকাশের নিচে অনেক কস্টলি দামি মাল, যে সমস্ত মালামাল পোর্টের গোডাউনের ভিতরে ছাড়া এবং উপরে শেড ছাড়া রাখাই যায় না। ইভেন এখানে একটা এসি গোডাউন লাগে, বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ এয়ার কন্ডিশনিং গোডাউন এখানে থাকা দরকার। বাংলাদেশ ভারত ল্যান্ড পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান অবকাঠামোর সংকটের সঙ্গে প্রশাসনিক সংকটের কথাও যোগ করেন। বেনাপোলে চেয়ারম্যান থাকে না, ডাইরেক্টর থাকে না, একজন উপসচিব ডেপুটি ডাইরেক্টর, যার কোনো পাওয়ার নাই। অথচ পাশাপাশি কমিশনার ফুল টাইম থাকতেন, তার পুরো সেট আপ নিয়ে। সব সেক্টরে বাংলাদেশ ভালো করছে, তো হোয়াই নট বেনাপোলে? কেন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে এনকারেজ করবে না? এবং তার সহজ নীতিমালা করতে হবে এবং অর্থায়নের ব্যবস্থা করতে হবে। যশোর চেম্বারের নেতারা অবশ্য বর্তমান রাজস্ব আয় দিয়েই বন্দরের উন্নয়ন হবে বলে মনে করেন। তারা বলছেন, এখান থেকে সরকার যে আয় করে তার একটি নির্দিষ্ট অংশ উন্নয়নে ব্যয় করা হলে বাড়বে আমদানি রপ্তানি। এখানে শেড নির্মাণ করা যায়, এখানে ওয়্যারহাউসগুলো যদি বড় করা যায়, যদি লোডার ঠিক মতো রাখা যায়, ক্রেনগুলো যদি ঠিক করা যায়, রাস্তাঘাটগুলো যদি ঠিক করা যায়, সরকারের আরো বেশি রাজস্ব আহরণ হবে। বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির 65% হয় বেনাপোল দিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ বাড়িয়ে যুদ্ধবিরতি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেই আহ্বানকে উপেক্ষা করে গাজায় হামলা চালাতে নিজের সংকল্পবদ্ধ বলে জানালেন নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 64 শিশু সহ 227 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। হামাস অব্যাহত রেখেছে পাল্টা হামলা। এদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বুধবারও বেশ কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ।
নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের রকেট হামলার জবাবে ইসরায়েলের আত্মরক্ষার পক্ষে সমর্থন দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরবর্তীতে বুধবার তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অবিলম্বে যুদ্ধবিরতির পথে হাঁটার আহ্বান জানান। তবে সেই আহ্বানের পরেও গাজায় বোমা হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করলেন বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মরক্ষা করা ইসরায়েলের স্বাভাবিক অধিকার। যেসব সরকার আমায় সমর্থন দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে ইসরায়েলের প্রতিরক্ষা সমর্থনে বন্ধু মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনেও প্রশংসা করি আমি। আমার দেশের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে হামলা। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় বেড়েই চলেছে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা। হামাস কমান্ডারদের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়। এরই মধ্যে গাজার 50টি স্কুল ধ্বংস করে দিয়েছে তারা। গুড়িয়ে দেয়া হয়েছে 3টি মসজিদ, ক্ষতিগ্রস্ত হয়েছে 40টি। পাল্টা জবাবে ইসরায়েলের 6 বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। এদিকে ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনিকে ইরান পূর্ণ সমর্থন দিচ্ছে বলে জানিয়েছে রুহানি প্রশাসন। আর ইরাকের কারবালায় ফিলিস্তিনিদের সমর্থনে বুধবার বিক্ষোভ করেছে শত শত আন্দোলনকারী। নিবিড় আমিন, নিউজ 24। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এখন এ পর্যন্ত। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।